বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমি আজকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ভূগোল প্রথম পত্রের সপ্তম অধ্যায় থেকে আলোচনা করব। আলোচ্য বিষয় হচ্ছে প্রশান্ত মহাসাগরের তলদেশের ভূমিরূপ। তো আলোচনা শুরু করার আগে কিছু কথা বলতে হয়। আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং পাংশা কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আতাউল্লাহ খান চৌধুরী স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভক্তিপূর্ণ সালাম জানাচ্ছি। সমুদ্রের তলদেশের ভূমিরূপ তথা প্রশান্ত মহাসাগরের তলদেশের ভূমিরূপ আলোচনা করার আগে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যে এই সমুদ্রের তলদেশে স্থলভাগের থেকেও বৈচিত্র্যময় ভূমিরূপ রয়েছে, কিন্তু সেটা কিভাবে, কখন, কিভাবে এই তলদেশের যে ভূমিরূপ সেটা মানুষ জানতে পেরেছে সে বিষয়ে একটু আলোচনা করব। প্রকৃত অর্থে এই পৃথিবীতে মানুষের যখন আগমন হয়েছে এবং মানুষ যখন সমুদ্র দেখেছে বা সমুদ্রের উপকূলের কাছে গেছে, তখন এই বিশ্ব সমুদ্র বা মহাসাগর বা সাগর দেখে তাদের মনে অনেক প্রশ্ন জেগেছে। ঠিক তখন থেকে, সেই প্রাচীন কাল থেকে মানুষ সমুদ্রের তলদেশ সম্পর্কে, সমুদ্র সম্পর্কে, পৃথিবীর সৃষ্টি রহস্য সম্পর্কে জানার চেষ্টা করেছে। সেই মানুষ যতটুকু জেনেছে সেখান থেকে আস্তে আস্তে আজকে মানুষের যে সমুদ্র বা বিশ্ব সমুদ্র সম্পর্কে যতটুকু জানতে পেরেছে তার ভিড় সেই প্রাচীন কাল থেকে শুরু হয়েছে। অতীতে মানুষ কোনো পাথরের টুকরা দড়ি বেঁধে কলার ভেলায় যে সমুদ্রের উপকূলের কাছাকাছি তারা পানির গভীরতা মেপেছে, তারপরে কলার ভ্যা, তারপরে নৌকা, তারপরে জাহাজ। এখন আরো অনেক আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, যার ফলে সাগর মহাসাগর সম্পর্কে মানুষ অনেক তথ্য জানতে পেরেছে। ঠিক বর্তমানে আধুনিক যুগে আমরা জানি যে আধুনিক যুগ হচ্ছে প্রযুক্তির যুগ। মানুষ জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নয়ন সাধিত করেছে। ঠিক তেমনি একটি যন্ত্র উদ্ভাবন করেছে যেটাকে বলা হচ্ছে সোনার। এই সোনার সিস্টেমের মাধ্যমে সমুদ্রের তলদেশের যে ভূমিরূপ বা তলদেশের যে মানচিত্র, সি ফ্লোর ম্যাপ তৈরি করা সম্ভব হচ্ছে। এটা একটি ডিভাইস যেটা জাহাজে স্থাপন করা থাকে এবং এই সোনার থেকে শব্দ তরঙ্গ সমুদ্রের তলদেশে প্রেরণ করা হয়, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে সমুদ্রের দিকে প্রেরণ করা হয় এবং সেই শব্দ তরঙ্গ সমুদ্রের তলদেশে যে ভূমিরূপ রয়েছে, যে উদ্ভিদ রয়েছে, যে মাছ রয়েছে, এরকম যে বিষয়গুলো আছে সেখানে বাধা পেয়ে প্রতিধ্বনি হয়ে আবার ওই সোনারে ফিরে আসে। তো এই প্রেরণ এবং ফিরে আসার মধ্যবর্তী যে সময়, সেই সময় থেকেই সেখানকার গভীরতা বা অন্যান্য তথ্যপত্র পাওয়া যায়। তো এভাবেই আধুনিক যুগে সোনার সিস্টেম বা সোনার পদ্ধতিতে তথ্যপত্র সংগ্রহ করে সমুদ্রের তলদেশ সম্পর্কে জানা সম্ভব হচ্ছে। যদিও এখন মানুষ খুবই সামান্য বিশ্ব সমুদ্র সম্পর্কে খুবই সামান্য তথ্যপত্র পেয়েছে বা জানতে পেরেছে, জানার চেষ্টা আছে, গবেষণা চলছে এবং আগামীতে আরো অনেক কিছু জানা সম্ভব হবে। তো যাই হোক, আমরা কিভাবে সমুদ্রের তলদেশের যে উপাত্ত বা ভূমিরূপ সম্পর্কে মানুষ জানতে পারে, কোন প্রক্রিয়া পদ্ধতি আমরা জানলাম। তো চলো এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা প্রশান্ত মহাসাগরের তলদেশের ভূমিরূপ আলোচনা করব। ইংরেজিতে যেটাকে বলা হয় টপোগ্রাফি অব দি প্যাসিফিক ওশন। তো শুরু করি। প্রথমেই প্রশান্ত মহাসাগরের আকার,
আকৃতি এবং আয়তন এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা করব। তো আমরা দেখে নিই প্রশান্ত মহাসাগরের ভৌগোলিক অবস্থান। প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে আছে এশিয়া এবং ওশেনিয়া মহাদেশ এবং পূর্ব দিকে আছে উত্তর এবং দক্ষিণ আমেরিকা, আর উত্তরে আছে হলো বেরিং প্রণালীর মাধ্যমে উত্তর মহাসাগরের সাথে সংযুক্ত এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগরের সাথে সংযুক্ত। আমরা জানি মানচিত্রের উপরের দিকে উত্তর দিক নির্দেশ করে এবং ডাইন দিকে পূর্ব দিক এবং বাম দিকে পশ্চিম দিক এবং নিচের দিকে অর্থাৎ মানচিত্রের নিচের দিকে থাকে দক্ষিণ দিক। সেই হিসাবে আমরা এখানে যে মানচিত্রটা দেখতে পাচ্ছি স্বভাবতই প্রশান্ত মহাসাগরের চতুর্পাশে কোন মহাদেশ বা মহাসাগর বা কি আছে সেটা আমরা বুঝতে পারছি। তো আমরা এখানে যে মহাদেশগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমরা এখন লিখব আমরা এবং দেখব। প্রথম হচ্ছে এশিয়া। এশিয়া মহাদেশ প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে আছে এশিয়া মহাদেশ। তারপরে রয়েছে হচ্ছে ওশেনিয়া। ওশেনিয়া এরপরে হচ্ছে তাহলে কি হচ্ছে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে এশিয়া এবং ওশেনিয়া মহাদেশ আমরা দেখতে পাচ্ছি। ওশেনিয়া অস্ট্রেলিয়া, তারপরে নিউজিল্যান্ড, প্রশান্ত মহাসাগরের আরো কিছু দ্বীপ দেশ আছে যেগুলো একত্রে বলা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। এরপর আমরা দেখি প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে হচ্ছে উত্তর আমেরিকা, এরপরে দক্ষিণ আমেরিকা। এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগর সংযুক্ত। আমরা জানি মহাসাগর পাঁচটি। এক নম্বর হচ্ছে প্রশান্ত, আটলান্টিক, ভারত, দক্ষিণ মহাসাগর এবং উত্তর মহাসাগর। তো প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম, গভীরতম এবং দীর্ঘতম মহাসাগর। এই মহাসাগরের আয়তন 16 কোটি 60 লক্ষ বর্গ কিলোমিটার। প্রশান্ত মহাসাগরের আকৃতি হচ্ছে ত্রিভুজ আকৃতির। আমরা যদি দেখি ত্রিভুজ আকৃতির। প্রশান্ত মহাসাগর মোট পানি রাশির 45%, অর্থাৎ বিশ্ব সমুদ্রের যে মোট আয়তন রয়েছে
তার ৪৫ ভাগ হচ্ছে প্রশান্ত মহাসাগর, অর্থাৎ সমগ্র যে জলরাশি রয়েছে পৃথিবীতে তার ৪৫ ভাগ হচ্ছে প্রশান্ত মহাসাগর, এবং সমগ্র ভূভাগের ৩৫% হচ্ছে প্রশান্ত মহাসাগর। তো মহাসাগর, প্রশান্ত মহাসাগর দুই ভাগে বিভক্ত, আর এই ভাগটি হয়েছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা প্রশান্ত মহাসাগরকে দুই ভাগে ভাগ করেছে। আমরা দেখছি এটা হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উত্তর অংশ হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ অংশ হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগর। এটা হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগর। এবং অর্থাৎ নিরক্ষরেখা প্রশান্ত মহাসাগরকে দুই ভাগে বিভক্ত করেছে। নিরক্ষরেখার উত্তর অংশ হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগর, আর নিরক্ষরেখার দক্ষিণ অংশ হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর নিরক্ষরেখা বরাবর সব থেকে বেশি প্রশস্ত। এটা হচ্ছে প্রায় ১৬,০৮৯ কিলোমিটার দীর্ঘ। দৈর্ঘ্য হচ্ছে ১৬,০০০ কিলোমিটার। অর্থাৎ নিরক্ষরেখা বরাবর প্রশান্ত মহাসাগর সব থেকে বেশি প্রশস্ত, আর এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত প্রশান্ত মহাসাগরের প্রশস্ত প্রায় ১৬,০৮৯ কিলোমিটার। অর্থাৎ এই অংশে প্রশান্ত মহাসাগর সব থেকে বেশি প্রশস্ত। তো প্রশান্ত মহাসাগর সম্পর্কে মোটামুটি তার আকার, আকৃতি, আয়তন সম্পর্কে আমরা জানলাম এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা আলোচনা করব মহীসোপান এবং মহীঢাল। তো মহীসোপান মহীঢাল আলোচনা করার আগে আমরা একটি বিষয় মনে রাখবো যে স্থলভাগে অর্থাৎ উপকূল এলাকায় যদি পাহাড় পর্বতের অবস্থান থাকে তাহলে সেখানে মহীসোপান প্রশস্ত হবে না বা থাকবে না, মহীঢাল বেশি থাকবে। আর যদি উপকূল এলাকায় যদি সমতল ভূমি থাকে তাহলে সেখানে মহীসোপান প্রশস্ত থাকবে। তো প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল এলাকায় মহীসোপানের বেশ প্রশস্ত, কারণ এই এশিয়ার এই অংশে এখানে তেমন কোনো পাহাড় পর্বত নেই, সুতরাং এখানে মহীসোপান বেশ প্রশস্ত। আমরা জানি মহীসোপানের গড় গভীরতা সর্বোচ্চ গভীরতা ২০০ মিটারের বেশি নয়। প্রশান্ত মহাসাগরের এই এশিয়া উপকূল এলাকায় এখানে অনেকগুলো দ্বীপ রয়েছে, অনেক দ্বীপ রয়েছে। উল্লেখযোগ্য কিছু দ্বীপ আছে, যেমন জাপান আছে, জাপানের হোক্কাইডো দ্বীপ আছে, জাপান দ্বীপপুঞ্জ আছে, তারপরে এখানে ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, গিনি আছে, অনেক দ্বীপ রয়েছে এখানে। এই দ্বীপগুলা মূলত মহীসোপানের, প্রশান্ত মহাসাগরের মহীসোপানের যে অগভীর মহীসোপান, সেখানেই এই দ্বীপগুলো অবস্থিত, যাগুলো দ্বীপ রাষ্ট্র। অনেক দ্বীপ রয়েছে। আমরা আরেকটি বিষয় মনে রাখবো যে প্রশান্ত মহাসাগরে
প্রায় 25,000-এর মতো দ্বীপ রয়েছে। তো যাই হোক, আহ, আহ, প্রশান্ত মহাসাগরের যে এশিয়ার উপকূল এলাকায় এখানে মহীসোপানের প্রশস্ত বেশি, আর এই মহীসোপানেই অনেকগুলো দ্বীপ বা দ্বীপপুঞ্জ রয়েছে। অন্যদিকে উত্তর এবং দক্ষিণ আমেরিকার উপকূল এলাকায় এখানে মহীসোপান নেই বললেই চলে। এর কারণ হচ্ছে, আমরা জানি যে পৃথিবীর দীর্ঘতম যে পর্বত শ্রেণী, দুটি পর্বত শ্রেণী, সেটা কিন্তু উত্তর এবং দক্ষিণ আমেরিকায় অবস্থিত। উত্তর আমেরিকায় রয়েছে রকি পর্বত, আমরা এই এলাকায় দেখছি যে এখানে রকি পর্বত, আর হচ্ছে দক্ষিণ আমেরিকায় রয়েছে আন্দিজ পর্বতমালা। তো সে কারণে এই প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে মহীসোপান নেই বললেই চলে। অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে, পূর্ব দিকে মহীঢাল বেশি, আর অন্যদিকে পশ্চিম উপকূলে মহীসোপান প্রশস্ত, মহীঢাল কম। অন্যদিকে আবার অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে এখানে উঁচু ভূমি থাকায় এই কোরাল সাগর, এই এলাকাটা আবার হচ্ছে এখানে আছে উঁচু ভূমি, সে কারণে এই অংশে আবার মহীসোপান নেই বললে চলে। তো যাই হোক, প্রশান্ত মহাসাগরের মহীসোপান এবং মহীঢাল সম্পর্কে আমরা জানলাম। এরপরে আসি উচ্চভূমি এবং শৈলশিরা। প্রশান্ত মহাসাগরের সব থেকে উল্লেখযোগ্য যে মালভূমি রয়েছে অ্যালবার্টাস মালভূমি। এই অ্যালবার্টাস মালভূমি এটা হচ্ছে আমেরিকার যে ক্যালিফোর্নিয়া রয়েছে এই এলাকায়, এখানে এই এলাকায় হচ্ছে অ্যালবার্টাস মালভূমি অবস্থিত, উচ্চভূমি যেটা। এই এলাকায় আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে এইখানে রয়েছে অ্যালবার্টাস মালভূমি। এছাড়া আরো রয়েছে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের যে শৈলশিরা, অর্থাৎ দক্ষিণ আমেরিকার কাছাকাছি এবং অ্যান্টার্কটিকা মহাদেশের মাঝখানে এখানে রয়েছে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় শৈলশিরা। এরপরে আমরা আসি গভীর খাত। প্রশান্ত মহাসাগরে সব থেকে গভীরতম যে খাত আমরা জানি সেটা রয়েছে মেরিয়ানা খাত। মেরিয়ানা খাত এই এলাকায় অবস্থিত মেরিয়ানা খাত। এরপরে রয়েছে, এর গভীরতা হচ্ছে প্রায় 11 কিলোমিটার। এরপরে রয়েছে হলো অ্যালিউশিয়ান খাত। অ্যালিউশিয়ান খাত হচ্ছে এখানে অ্যালিউশিয়ান খাত রয়েছে। বেরিং যে সাগর রয়েছে সেখানে বেরিং প্রণালীর কাছে এই এলাকা হচ্ছে অ্যালিউশিয়ান খাত। এরপর হচ্ছে জাপান কিউরাইল খাত। জাপানের এখানে হচ্ছে জাপান কিউরাইল খাত, হচ্ছে এই অংশে জাপান কিউরাইল খাত। এখানে অনেক বড় খাত রয়েছে। খাত হচ্ছে গর্ত, অর্থাৎ সমুদ্রের তলদেশে যে সমভূমি রয়েছে সেখান থেকে গভীর যে গর্ত, যে খাত থাকে সেটাকে হচ্ছে সামুদ্রিক খাত নামে পরিচিত। তো এটা হচ্ছে জাপান কিউরাইল খাত, এটা হচ্ছে অ্যালিউশিয়ান খাত, এটা হলো মেরিয়ানা খাত। মেরিয়ানা খাতের পশ্চিম দিকে রয়েছে হ্যামডেন খাত, এখানে হচ্ছে হ্যামডেন খাত রয়েছে। তারপরে হচ্ছে মেরিয়ানা খাতের পূর্ব দিকে রয়েছে চ্যালেঞ্জার খাত। তারপরে রয়েছে কারমাডিক, টোঙ্গা এবং ফনিক্স খাত। এটা হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে যে নিউজিল্যান্ডের পূর্ব দিকে হচ্ছে কারমাডিক খাত। তারপরে রয়েছে এখানে হলো টোঙ্গা খাত এবং সর্বশেষ রয়েছে ফনিক্স খাত। মোটামুটি ভাবে যে প্রশান্ত মহাসাগরে উল্লেখযোগ্য যে খাতগুলো সেগুলো হচ্ছে এরকম। তো এরপরে প্রশান্ত মহাসাগরে আরেকটি উল্লেখযোগ্য ভূমিরূপ হচ্ছে দ্বীপ এবং দ্বীপপুঞ্জ। তো প্রশান্ত মহাসাগরে অধিকাংশ যে দ্বীপ বা দ্বীপপুঞ্জ সেটা
প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত। আর এই দ্বীপ এবং দ্বীপপুঞ্জ এগুলো যে প্লেট রয়েছে, ভূগর্ভে যে প্লেট রয়েছে, সেই প্লেটের যে সংযোগ স্থল, সেখানে মূলত সেই প্লেটের ধাক্কা লেগে পৃথিবীর অভ্যন্তর থেকে যে গলিত লাভা বের হয়ে সঞ্চিত হয়ে এই দ্বীপ বা দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়েছে, এটা আমরা জানি। আর এই অধিকাংশ দ্বীপ, সব থেকে দ্বীপ বেশি প্রশান্ত মহাসাগরে, পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চল, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর, পশ্চিম উপকূলের কাছে অধিকাংশ দ্বীপ বলা যায় যে অবস্থিত। এরপর হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি। প্রশান্ত মহাসাগরের প্রায় ৭৫% হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি, যেগুলোর গড় গভীরতা ৪,২৭০ মিটারেরও বেশি। এটা তো বলা যায় যে প্রশান্ত মহাসাগরের যে ২৫% হচ্ছে গভীর খাত, দ্বীপ বা উঁচু ভূমি এরকম, আর ৭৫% হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি। এরপরে আমরা আসি যে প্রশান্ত মহাসাগরের উল্লেখযোগ্য যে সাগর এবং উপসাগর রয়েছে, সেগুলোর অবস্থান আমরা একটু দেখি। তো প্রথমে আসেন এখানে যে বেরিং সাগর। এটা হচ্ছে আমরা অবস্থান দেখছি যে বেরিং সাগর। বেরিং সাগর হচ্ছে বেরিং পরিণামের দক্ষিণে। এরপর হচ্ছে ওকটস হচ্ছে ওকটস সাগর, আমরা দেখছি এখানে ওকটস সাগর, চিত্রে আমরা দেখতে পাচ্ছি ওকটস সাগর। এরপর হচ্ছে জাপান সাগর, এশিয়ার যে মূল ভূখণ্ড এবং জাপানের মধ্যবর্তী এই অংশ হচ্ছে জাপান সাগর, এখানে হচ্ছে জাপান সাগর। এরপরে জাপান সাগরের দক্ষিণে এখানে হচ্ছে পূর্ব চীন সাগর, আর চীনের বা দক্ষিণ পূর্ব এশিয়ার যে পূর্ব দিকে এই হচ্ছে দক্ষিণ চীন সাগর, যেটা নিয়ে একটা উত্তেজনাকর অবস্থা সৃষ্টি হয়েছে, যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা জানি এই এলাকার সম্পদের মালিকানা নিয়ে, দ্বীপের মালিকানা নিয়ে চীনের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ভিতরে একটা চরম উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে। এটা দক্ষিণ চীন সাগর, আর এটা হচ্ছে পূর্ব চীন সাগর। এরপরে আছে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে আছে প্রবাল সাগর, এই এলাকাটা হচ্ছে প্রবাল সাগর। আর তারপরে আলাস্কার এখানে আছে আলাস্কা উপসাগর, এই এলাকাটা। তারপরে এখানে ক্যালিফোর্নিয়ার এখানে আছে ক্যালিফোর্নিয়া উপসাগর। আর দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে আছে এখানে চিলি সাগর। তো মোটামুটি ভাবে আমরা যে উল্লেখযোগ্য যে সাগরগুলো রয়েছে, উপসাগরগুলো রয়েছে, সেটা আমরা জানলাম। তো প্রশান্ত মহাসাগর, আমরা আরেকবার একটু বলি যে প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম, গভীরতম মহাসাগর, যেটা পৃথিবীর যে মোট আয়তন রয়েছে, তার মোট আয়তনের পৃথিবীর মোট আয়তনের ৩৫%, অর্থাৎ পৃথিবীর যে মোট আয়তন তার ৩৫% হচ্ছে প্রশান্ত মহাসাগর, আর মোট জলরাশি ৪৫% হচ্ছে প্রশান্ত মহাসাগর। সুতরাং আমরা বুঝতেই পারছি মহাসাগরের কতটা বড়, সেটা অনুমান করা যায়। তো আমরা মোটামুটি ভাবে প্রশান্ত মহাসাগরের তলদেশের যে ভূমিরূপ, সেটা আমরা জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় ছাত্রছাত্রী, আমরা এতক্ষণ প্রশান্ত মহাসাগরের তলদেশের ভূমিরূপ আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের একটি কথা মনে রাখতে হবে যে ভূগোলের কোনো বিষয়ে যখন বর্ণনা করতে হয়, লিখতে হয়, তখন অবশ্যই মানচিত্র বা চিত্র অঙ্কন করতে হয়, তাহলে সেটা
বর্ণনা করা বা বুঝতে সুবিধা হয়। তোমরা অবশ্যই সমুদ্রের তলদেশ যখন আলোচনা করবে, লিখবে, অবশ্যই মানচিত্রটা ভালো করে স্টাডি করবে, মানচিত্র অঙ্কন করা শিখবে, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। তো সেটা করবে অবশ্যই। আর আমি এখন কিছু কথা বলতে চাই যে তোমরা জানো যে এখন বাংলাদেশ করোনাকালীন সময় অতিক্রম করছে। তোমরা অবশ্যই নিরাপদে থাকার চেষ্টা করবে, সামাজিক দূরত্ব মেনটেন করবে, মুখে মাস্ক পরবে, নিয়মিত হাত ধুবে। এসব করেই তোমার পরিবারকে, নিজেকে করোনা থেকে সুরক্ষা রাখবে। পাশাপাশি সকল প্রকার অপরাধমূলক যে কাজ রয়েছে, খারাপ কাজ রয়েছে, সেটা থেকে নিজেকে বিরত রাখবে, নিয়মিত পড়াশুনো করবে, তাহলে তোমরা ভালো ফলাফল করতে পারবে। এই শুভকামনা নিয়ে আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।